শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের র্যামিলের সৃজনশীল সমাধান নিয়ে এখানে আলোচনা করব। তবে এই অঙ্কের যে র্যামিল সেটা কিন্তু আমরা পূর্বের যে ভিডিও সেখানে কিন্তু সমাধান দেয়া আছে। আজকে শুধুমাত্র ক এবং খ এই দুইটি প্রশ্নেরই সমাধান দেখানো হবে। দেখতে পাচ্ছ কত যেটা বলেছে র্যামিলে যে দফাগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়, এবং খতে যেটা বলেছে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ। আমরা তাহলে র্যামিলটি পড়ে শোনাচ্ছি। প্রথমে দেখব কোন কোন লেনদেন র্যামিলে আসবে না। মনিহারি মজুদ 31/12/2014, এখানে 500 টাকা, কারণ স্বাভাবিক নিয়মে সমাপনী মজুদ পণ্য যেরকম আসবে না, সমাপনী অথবা অব্যবহৃত মনিহারি কিন্তু র্যামিলে আসবে না। এরপর আছে মজুদ পণ্য 31/12/2014, 25,000 টাকা। তাহলে আমাদের কিন্তু ক নং সমাধানটি আমরা পেয়েছি। মনিহারি 31/12/2014 সালে 500 টাকা, মজুদ পণ্য 31/12/14, 25,000 টাকা এবং সম্ভাব্য দায় 10,000 টাকা। 35,500 টাকার লেনদেন র্যামিলে অন্তর্ভুক্ত হবে না। চলতি সম্পদ ও চলতি দায়। প্রথমে দেয়া ছিল মূলধন 85,000 টাকা, মালিকানা সত্ত্ব, ক্রয় এটা ব্যয়, মজুদ পণ্য 1/1/2014, এটা মুনাফাজাত ব্যয়, আগাম গ্রহণ কারো কাছ থেকে টাকা অগ্রিম না, এটা দায়, এটা চলতি দায়। এই আগাম গ্রহণ 12,000 টাকা চলতি দায়ের মধ্যে যাবে। এরপরে মনিহারি মজুদ 1/1/2014, এটা ব্যয়ের মধ্যে আসবে। বিক্রয় এটা আয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা ক্রেডিট দিকে যাবে। বকেয়া বেতন 500 টাকা, এটাও চলতি দায়। খরচ বকেয়া হলে দায়। মনিহারি মজুদ 31/12/2014, 500 টাকা, এটা যদিও র্যামিলে আসবে না, তবে তারপরও চলতি সম্পত্তির মধ্যে দেখাতে হবে।
দেখতে পাচ্ছ এখানে মনিহারি 31/12/14 500 টাকা, এটা র্যামিলে আসবে না, কিন্তু এটা চলতি সম্পদ। এটা দেখানো হলো মজুত পণ্য 31/12/14 টাকা, এটাও কিন্তু র্যামিলে আসবে না, কিন্তু চলতি সম্পত্তির মধ্যে দেখাতে হবে। এর পাশাপাশি চলতি সম্পত্তির মধ্যে প্রদত্ত ঋণ 20,000 টাকা। প্রদত্ত ঋণ এটা কিন্তু একটা বিনিয়োগ। এখন বিনিয়োগের মধ্যে দুইটা ভাগ আছে, একটা বিনিয়োগ হলো স্বল্পমেয়াদী এবং অপর বিনিয়োগ হলো দীর্ঘমেয়াদী। তো স্বল্পমেয়াদী বিনিয়োগটা অবশ্যই চলতি সম্পত্তির মধ্যে আসবে। এটা কেন স্বল্পমেয়াদী বিনিয়োগটা হলো, কারণ এখানে কোনো পার্সেন্টেজ বা শতকরা হার উল্লেখ নেই। তাহলে বুঝতে হবে যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে কাউকে ঋণ প্রদান করা হলো, তো এটা যেহেতু পার্সেন্টেজ নেওয়া নেই, তার কাছ থেকে সুদের টাকা আদায় করা হবে না। অত 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5-6 মাস সর্বোচ্চ 1 বছর মেয়াদ থাকতে পারে। তো প্রতিষ্ঠান যেহেতু কাউকে ঋণ প্রদান করছে, এই জন্য এটা বিনিয়োগের মধ্যে আসবে, তবে সেটা স্বল্পমেয়াদী বিনিয়োগ। এর জন্য এটা আমাদের চলতি সম্পত্তির মধ্যে আসবে। নগদ তহবিল 3,500 টাকা। শিক্ষার্থীরা, এই অঙ্কে এটা ছাড়া আর কোনো চলতি সম্পদ নেই, তারপরেও আমি লেনদেনগুলো পড়ে শোনাচ্ছি। মনিহারি মজুদ 31/12/14 দেখানো হয়েছে উত্তোলন, মালিকানা সত্ত্ব হ্রাস, সুনাম, স্থায়ী সম্পদ, প্রদত্ত ঋণ যেটা চলতি সম্পত্তির মধ্যে দেখানো হয়েছে, নগদ তহবিল দেখানো হয়েছে, মজুদ পণ্য 31/12/14 সেটাও দেখানো হয়েছে, বিক্রয় পরিবহন ব্যয়, ক্রয় ফেরত ব্যয় হ্রাস, শিক্ষানবিশ ইসলামী আয়, আসবাবপত্র স্থায়ী সম্পদ, সম্ভাব্যতায় র্যামিলে আসবে না, এবং কল কবজা স্থায়ী সম্পদ। সুতরাং আমার চলতি সম্পদ এবং চলতি দায়ের কাজটা কিন্তু শেষ। এখন টোটাল পরিমাণটা আমাদেরকে যোগ করে দ্বিতীয় ঘরে দেখাতে হবে। (25,500 যোগ 20,000 যোগ 3,500) 49,000 টাকা। এই ছিল আমাদের চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ। আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামীতেও ইনশাল্লাহ আমি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।